মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ থেকে শুরু করে ইংরেজদের হাতে মুঘল সাম্রাজ্যের অবসান হয়ে ভারতে ইংরেজ শাসনের সূচনা এবং সেখান থেকে ইংরেজ শাসনের পতন হয়ে ভারতে প্রথম স্বাধীন পতাকা উত্তোলন, এই দীর্ঘ ইতিহাসের সাক্ষী হয়ে দিল্লির বুকে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সম্রাট শাহজাহানের দিল্লিতে অবস্থিত সেই বিলাসবহুল বাসভবন। হাই, আমি পূর্বা। আজ আমরা রওনা হয়েছি দিল্লিতে অবস্থিত সম্রাট শাহজাহানের সেই বাসভবনের উদ্দেশ্যে, বিশ্ববিখ্যাত লাল কেল্লার উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি রেড ফোর্টে, সেই লাল কেল্লাতে। এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে লাল কেল্লা। তো এখানে কিন্তু এন্ট্রি হচ্ছে বিকেল 5টা পর্যন্ত আপনাকে টিকিট দেবে, কিন্তু যে মিউজিয়াম আছে সেই মিউজিয়াম কিন্তু আপনি বিকেল 4টে পর্যন্ত এখানে এসে টিকিট কাটতে পারবেন। আমরা এখানে যেহেতু ভিড় ছিল তাই জন্য অনলাইনে টিকিট কেটেছি। এখানে যদি আপনি এসে টিকিট কাটেন তাহলে 50 টাকা শুধুমাত্র রেড ফোর্ট দেখার জন্য পড়বে এবং 80 টাকা পড়বে মিউজিয়াম সহ। কিন্তু অনলাইনে টিকিট করলে আমাদের দুজনের মিউজিয়াম সহ টিকিট পড়েছে হচ্ছে 113 টাকা, মানে 56 টাকা করে টিকিট পড়ছে। আর যদি শুধু রেড ফোর্ট দেখেন তাহলে 35 টাকা করে টিকিট পড়বে। তো চলুন আমরা এখন ভেতরে যাই। এই কেল্লায় প্রবেশের দুটি প্রধান ফটক আছে, দিল্লি দরওয়াজা ও লাহোরি দরওয়াজা। আসলে কেল্লাটি যেই দরজাটি পাকিস্তানের লাহোরের দিকে খোলে সেটি ছিল লাহোরি দরওয়াজা। প্রতি বছর স্বাধীনতা দিবসে লাহোরি দরওয়াজার সামনেই জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী। দিল্লি দরওয়াজাটি হুবহু লাহোরি দরওয়াজার মতোই দেখতে। এই দরজা দিয়েই প্রধানত এখন পর্যটকেরা লালকেল্লায় প্রবেশ করেন। সম্রাট শাহজাহান এই কেল্লার মধ্যে গড়ে তুলেছিলেন একটি গোটা শহর। এখন আমরা যে বাজারের মধ্যে দিয়ে হাঁটছি সেটি হলো মিনা বাজার, যা সম্রাট বিশেষত মহলের মহিলাবর্গদের জন্য তৈরি করেছিলেন। এই বাজারটি সম্পূর্ণটা একটি ছাদের চাদরে ঢাকা। এই স্থানটিকে বলা হয় ছত্তা চক। মুঘল শাসনের সময় থেকে আজ পর্যন্ত বহু সময় লালকেল্লার পুনঃসংস্করণ হয়েছে, যুক্ত হয়েছে কিছু নতুন ইমারত। এমনই 2019 সালে ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগে গঠিত হয়েছে কয়েকটি মিউজিয়াম, যার মধ্যে আজাদি কি দিওয়ানে, যেখানে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অবদান এবং তাদের উপর ঘটে যাওয়া সমস্ত অত্যাচারগুলিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সেটা হচ্ছে লালকেল্লার মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে কিন্তু ভারতীয় যে সেনারা ছিল তাদের কিভাবে অত্যাচারিত হতে হয়েছিল বা আরো নানান বৃত্তান্তগুলোকে তুলে ধরা হয়েছে, যেটা ভারতের ইতিহাসের একটা অনেক অমূল্য ধন। তো এই মিউজিয়ামটা কিন্তু সত্যি খুব সুন্দর। যারা লালকেল্লা ভিজিট করবেন দিল্লিতে তারা কিন্তু অবশ্যই মিউজিয়ামটা ভিজিট করে দেখুন। অনেক শিক্ষণীয় জিনিস আপনি দেখতে পাবেন এবং আপনারা যদি বাচ্চার সাথে আছেন সেই বাচ্চাকেও আপনার ভারত সম্পর্কে আরো ভালো কিছু শোনাতে পারবেন। प्रतिरोध कर रहे सेनानियों को जिंदा लाश बनाए रखने के लिए 3-4 सिपाही जकड़ लेते और उनके मुख या नाक में जबरन रगड़ का पाइप घुसाकर दूध और चीनी का घोल डाल दिया जाता। इस कष्टदायक प्रक्रिया से प्रताड़ित बहुत से सेनानियों की मृत्यु हो जाती थी। महावीर, मोहन किशोर और मोहित विख्यात इसी तरह शहीद हुए थे। अंग्रेजों की इस विश्वसता, इस अमानवीय कर्म की खबरें भी जेल की दीवार में कैद रह जाती थी। अंडमान यानी कारावास की सजा वो सजा थी जिसे अंग्रेजों की स्वतंत्रता से के लिए सबसे ज्यादा खतरनाक समझते थे। स्वतंत्रता सेनानियों का मनोबल तोड़ने के लिए उन्हें দেখতে পাচ্ছি যে যেগুলো দিয়ে আমাদের সেনাদের উপর, ভারতীয় সেনাদের উপর অত্যাচার করা হতো, যখন তারা ভূখ হরতাল মানে অনশন করতো, তাদের গলার মধ্যে মোটা পাইপ খাবার দেওয়া হতো, ওটা চাবুক আর এইগুলো শিকল যেগুলো হাতে এবং গলায় পরানো হতো, ওটাও এক ধরনের চাবুক, এগুলো দিয়ে সমস্ত অত্যাচার করা হতো। মানে বলতেও খারাপ লাগতো যে এগুলো দিয়ে আমাদের ভারতীয় সেনাদের অত্যাচার ছিল।
এছাড়াও রয়েছে এখানে আরও কতগুলি মিউজিয়াম, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম থেকে এই দেশের জন্য তার সমস্ত কর্মকাণ্ডগুলিকে উল্লেখ করে রাখা আছে। তাছাড়াও রয়েছে ইয়াদে জালিয়ান, 1919 সালে 13ই এপ্রিল পাঞ্জাবে যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল সেই সমস্ত কিছুকে, সমস্ত ইতিহাসকে এখানে দৃশ্যমান করা হয়েছে। এছাড়াও রয়েছে দৃশ্যকলা, যেটি ভারতের শিল্পকলাগুলিকে তুলে ধরেছে। আমাদের সামনে যে বড় মুক্তাঙ্গনটি রয়েছে এটি হলো দিওয়ানি আম। এটি ছিল তখনকার যুগে আম জনতাদের বিচারালয়। সম্রাট শাহজাহান এখানে ঝাড়খা নামে একটি সিংহাসনে বসে জনসাধারণকে দর্শন দিতেন। এই সিংহাসনের স্তম্ভগুলি তখনকার দিনে সোনায় চিত্রিত ছিল এবং সোনা ও রূপোর রেলিং দিয়ে ঘেরা থাকতো এই সিংহাসনের চারপাশ। তবে পরবর্তীকালে ইংরেজরা এখানে অনেক কিছুই ধন সম্পত্তি লুট করে নিয়ে যায়। এই প্রাঙ্গণের একটি বিশেষত্ব হচ্ছে এই প্রাঙ্গণে যে আর্চগুলি দেখতে পাচ্ছেন এগুলির উচ্চতা সবকটাই সমান হলেও এখানে যে কোনো অ্যাঙ্গেল থেকে এই আর্চগুলির সবকটি মাথা একসাথে দেখতে পাওয়া যায়। সম্রাট শাহজাহানের বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসনের নাম কে না জানে। সেই সিংহাসনে বসানো ছিল বিশ্ববিখ্যাত কোহিনূর হীরা, যেটি রাখা ছিল দিওয়ানি খাসে। এই যে মহলটি দেখছেন এটিই হলো দিওয়ানি খাস, যেটি তখনকার আমলে সোনায় মোড়া একটি মহল ছিল। এখানে সম্রাট শাহজাহান তার খাস লোকেদের সাথে আলাপ পরিচয় করতেন। পারসিক রাজা নাদির শাহের কাছ থেকে সেই হীরা ছিনিয়ে এনেছিলেন শাহজাহান। কোহিনূর ছাড়াও চুনি, পান্না, মুক্ত এবং সোনা দিয়ে নানান সৌন্দর্য এবং অমূল্য অপূর্ব শিল্পকলা করা ছিল সেই সিংহাসনে। বর্তমানে সেই কোহিনূর হীরা ইংল্যান্ডের রানীর মুকুটে শোভিত আছে। বলা বাহুল্য যে ব্রিটিশেরা লুট করার সময় শাহজাহানের সেই বহু মূল্যবান হীরেও এখান থেকে লুট করে নিয়ে গিয়েছিলেন। হয়তো আজ সেই সোনার চাদরে মোড়া সোনালী মহল কিংবা সেই বহু মূল্যবান ময়ূর সিংহাসন এখানে বিরাজমান নেই। তবে কিছুক্ষণ যদি এই মহলগুলিকে আজও দেখা হয় তবে তখনকার দিনের সেই সৌন্দর্য চোখের সামনে সুস্পষ্ট হয়ে ওঠে। তখনকার সময় মানুষের জীবনযাত্রাই ছিল নদীকেন্দ্রিক। সেই কারণে লালকেল্লাও গড়ে উঠেছিল যমুনা নদীর তীরে এবং সেই যমুনা নদীর জলকে অতি অভিনব পদ্ধতিতে ব্যবহার করে এই মহলের প্রত্যেকটি কক্ষকে স্নিগ্ধ শীতল রাখা হতো। প্রতিটি মহলের নিচের কক্ষগুলিতে যমুনা নদীর জল প্রবেশ করানো হতো, যার ফলে ওপরের মহলটি ঠান্ডা থাকতো। লালকেল্লার স্থাপত্য অপূর্ব সুন্দর। মুঘল সম্রাটদের রুচি এবং আভিজাত্যের পরিচয় দেয় এই কেল্লা। এই কেল্লার রংমহল দেখলে তো আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। কেল্লার সর্বদক্ষিণে অবস্থিত কক্ষ দুটি ছিল জেনানা বা মহিলাদের বাসস্থান। ছোট কক্ষটির নাম ছিল মুমতাজ মহল এবং অপরটির নাম ছিল রংমহল। রংমহল তখনকার দিনে তার চাকচিক্যময় অলঙ্কৃত সিলিং এবং নাহরি বেইস্তের জল দ্বারা পুষ্ট শ্বেত পাথরের জলধারাটির জন্য প্রসিদ্ধ ছিল। এই মহলে
বেগমদের সাথে সম্রাট দেখা করতে আসতেন। লাল কেল্লায় সম্রাট শাহজাহানের সময়কার প্রতিটি স্থাপত্যই যেন ওনার শিল্পের প্রতি অনুরাগকে প্রকাশ করে। একবার ভাবুন তো, কোনো অত্যাধুনিক যন্ত্র ছাড়াই তখনকার দিনে কিভাবে এই শিল্পগুলিকে করা হয়েছিল, যা আজও টিকে রয়েছে। এই মসজিদের নাম হলো মতি মসজিদ। এটি শাহজাহান বানাননি, বানিয়েছিলেন তার ছেলে ঔরঙ্গজেব। তিনি বানিয়েছিলেন তার নিজস্ব নামাজাদার জন্য। এতক্ষণ আমরা লাল কেল্লার সমস্ত মিউজিয়াম, ভেতরে সমস্ত যে মুমতাজ মহল আরো যা যা ছিল সমস্ত কিছু দেখেছি। দেখতে দেখতে এতই ক্লান্ত হয়ে গেছে। এই যে আমার ক্যামেরাম্যান আর আমার এই যে পুচকি, দুজনে ক্লান্ত হয়ে বসে পড়েছেন। তারা আর মনে হচ্ছে কোথাও যাবেন না। যেতে পারবেন? এনার্জি আছে এখনো? আছে? হ্যাঁ, এখনো এনার্জি আছে, এখনো যেতে পারবো। এখন আমাদের সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন সেটি হলো নহবতখানা। সম্রাটের আগমন বার্তা এখান থেকে নহবত বাজিয়েই দেওয়া হতো। এছাড়াও নানান সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন হতো এই ভবনে। অনেক ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর শাহ এবং ফারুক শিয়ারকে এখানেই হত্যা করা হয়েছিল। 256 একরেরও বেশি আয়তন জুড়ে থাকা এই লাল কেল্লাটি অষ্টভুজাকৃতি। ওপর থেকে দেখলে এই কেল্লাটির অপূর্ব জ্যামিতিক স্থাপত্য স্পষ্টভাবে বোঝা যায়। 2007 সালে লাল কেল্লাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবেও নির্বাচন করে। সালে এই কেল্লার নির্মাণ শুরু হয় মুঘল সম্রাট শাহজাহানের সময়। সেই সময় লাল কেল্লার রং মোটেও লাল ছিল না, ছিল ধবধবে সাদা। লাল কেল্লা তৈরি হয়েছিল সাদা চুনাপাথর দিয়ে, আর এই কেল্লার নাম ছিল কিলা-ই-মুবারক, অর্থাৎ আশীর্বাদ ধন্য দুর্গ। কেল্লার নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 10 বছর। কেল্লার প্রধান কারিগর ছিলেন ওস্তাদ হামিদ এবং ওস্তাদ আহমেদ। বলে রাখা ভালো, ইনি তাজমহলও তৈরি করেছিলেন। ব্রিটিশ আমলে লাল কেল্লার রঙের ও নামের দুইয়েরই পরিবর্তন হয়। লাল কেল্লার চূড়াপাথর ভেঙে পড়তে শুরু করলে ইংরেজরা এর মেরামত করেন এবং কেল্লার গায়ে লাল রং দিয়ে দেন। তারপর থেকেই এটি লাল কিলা নামেই প্রসিদ্ধ হয়। এই বিশাল আকার লাল কেল্লার 4 দেওয়ালের পাশে কাটা আছে এক বিশাল পরীক্ষা, যেই পরীক্ষায় আজ হয়তো জল নেই, কিন্তু তখনকার সময় এখানে জল ছিল এবং এখানে ছেড়ে রাখা ছিল হিংস্র কুমির। এর একটি কারণ, যদি কোনো শত্রুপক্ষ এই লাল কেল্লায় আক্রমণ করে তবে তারা এই কুমিরের পরীক্ষা পেরিয়ে লাল কেল্লায় পৌঁছাতে পারবে না। এবং যদিও লাল কেল্লার প্রাচীর পর্যন্ত সে পৌঁছে যায়, এই পাঁচিলে দেওয়া থাকতো একটি পিচ্ছিল তরল পদার্থ, যার সাহায্যে কোনো শত্রুবর্গ এই পাঁচিল পার করতে পারবে না এবং সেই পরীক্ষাতেই এসে পড়বে। বর্তমানে এই পরীক্ষায় আজ কোনো কুমির আমরা দেখতে পাই না। লাল কেল্লা কোনো সাধারণ স্থাপত্য নয়, এটি আমাদের প্রাচীন ভারতের এক সুদীর্ঘ জীবন্ত ইতিহাস। এখানের প্রতিটি স্থাপত্যই যেন তার সময়কার গল্প বলে। এখানে ঘুরতে ঘুরতে আমি তো একসময় ইতিহাসের পাতাতেই হারিয়ে গিয়েছিলাম। যারা যারা লাল কেল্লায় এসেছেন তারা আশা করি আমার সাথে সহমত হবেন। তাই তো প্রতি বছর বহু মানুষের ভিড় লেগেই থাকে এখানে। আমরা আমাদের সাধ্যমতো লাল কেল্লা সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের জন্য টাটা, গড ব্লেস ইউ অল।